এটাই নিয়ম। যখন একজন বড় শত্রু থাকে তো তাকে নিধন করার জন্য ছোট ছোট শত্রুগুলা প্রথমে এক হয়, মানে শক্তিগুলো আমরা শত্রু বলি বা শক্তি বলি, তো তারা এক হয়। যখন বড় শক্তিটা সইরা যায়, চেয়ারটা হয়ে যায় খালি, তখন বাকি শক্তিগুলা এ এর দিকে চায়, এ এর দিকে চায়, কিতা আপনি এদিকে চান কা বুঝছেন না, চাইলাম আর কি, কই এই কিন্তু দৌড়টা দে, যে যেমনে পারে কৌশল অবলম্বন করে, এ আবার হেরে টাইনা ধরে, হে এরে টাইনা ধরে। এই সংস্কৃতিটাই আসলে এই বৈষম্য বিরোধী পোলাপাইনগুলা বদলানোর চেষ্টা করতেছে সম্ভবত, যে তোমরা কবে ভালো হইবা। দেখেন জামাত আমিরের যে গোপন ছবি আমি নিজেও জানতাম না, হয়তো অনেকে জানতেন, আবার অনেকে বলছেন ভাই এই ঘটনা কবে ঘটলো, তবে ওই সময় মানুষ হয়তো এতটা ফোকাস করে নাই, ঘটনা তো ঘটছে। বিএনপি এবং জামাতের মধ্যে একটা কোল্ড ওয়ার চলছে, এটা এখন প্রকাশ্যে চলে আসছে যে ৭১-এর সেই ঘাতক শক্তি জামাত আজকে এত বড় কথা বলে। ৭১-এর বিরোধী শক্তি এরা। কে বলছে? রিজভী সাহেব বলছে গতকালকে। কারা পাবলিকের রক কাটে সেটা জনগণ জানে। জামাত জামাত এটা উনি বোঝানোর চেষ্টা করছে, বলছে যে ৫ই আগস্টের পর একটা ব্যাংক কারা জোর করা লুট করে ফেলতেছিল, দখলে নিয়ে গেছে জামাত জামাত, এরকম বক্তব্য যখন তিনি দিচ্ছেন, জামাত বলছে আবার এটা নিয়ে কঠিন বিবৃতি। আমি গতকালকে বলছি রুহুল কবির সাহেব যেই বক্তব্যগুলো দিচ্ছেন, ইভেন শেখ হাসিনা ইস্যুতে ভারতের সাথে জামাতের সম্পর্ক আতাত এগুলো নিয়েও তিনি তো কড়া ভাষায় একটা বিবৃতি দিয়েছেন। তো জামাত সেটাকে পাল্টা কাউন্টার করছে। জামাত বলছে যে দেখেন, আমরা যেই ব্যাংকটা এটা দখল না, এটা মায়ের কোলে ফিরে আসছে, মানে অরিজিনালি ইসলাম ব্যাংকটা তো ওন করে জামাত ইসলাম। ইভেন এটা বাংলাদেশের যে কোনো মানুষ বিশ্বাস করে যে জামাত ইসলামের হাতে এই ইসলামী ব্যাংক যতক্ষণ ছিল, বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার মধ্যে ইসলামী ব্যাংক খুবই পপুলার এবং একটা লাভজনক প্রতিষ্ঠান ছিল। আমিও ব্যক্তিগতভাবে মনে করি জামাতের ব্যাংক জামাতের কাছে যাওয়াই ভালো, কারণ এখানে অনেক সিন্ডিকেট ঢুকা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরটাকে নষ্ট করে দিয়েছে। তো জামাত আপনার এরকম পাল্টাপাল্টি আরো কিছু কাউন্টার করার পরে রিজভী সাহেব আবার এটাও বলছেন, ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা, মানে জামাত মুনাফিকের দল এরকমই তিনি বোঝাচ্ছেন। ইসলাম মানে হচ্ছে অঙ্গীকার রক্ষা করা, বিএনপির সেই ঐতিহ্য আছে, বিএনপি যে অঙ্গীকার করে সেখান থেকে পশ্চাৎপদ অনুসরণ করে না। আবার পাল্টা কাউন্টার রিজভী সাহেবের। এরপরে একটা ছবি প্রকাশিত হয়েছে, বলা হচ্ছে যে তাহলে কার সাথে জোট আর কার সাথে মুনাফিকির কথা বললেন আমির। ২০১৮ সালের নির্বাচনে জামাত দর কষাকষি করে ২২ আসন বাগিয়ে এনে জোট থেকে, মানে বিএনপি জোট থেকে ২২টা আসন নিয়েছিল জামাত ইসলাম। আরো মজার বিষয় হচ্ছে সেই নির্বাচনে ডাক্তার শফিকুর রহমান নিজেও ধানের শীষে প্রতীক নিয়ে প্রার্থী হয়েছিলেন। ২০১৮ সালে একটা ছবিও প্রকাশ করেছে। তাহলে কার সাথে জোট, এই প্রশ্ন রাখা হয়েছে বিএনপির পক্ষ থেকে। তো আমরা জামাত ইসলাম বলছে যে বিএনপি নেতা জামাত ইসলাম আবার তার বক্তব্যের পাল্টা করা প্রতিবাদ জানিয়ে বলছে, রুহুল কবির রিজভী জামায়াত ইসলাম সম্পর্কে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত মর্মে যে বক্তব্য দিয়েছেন তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তা আমরা দেখছি যে বিএনপির ভেরিফাইড ফেসবুক থেকে পরে আপনার এই পোস্টটা দেওয়া হয়েছে জামাত সম্পর্কে। খেলাটা কোন লেভেলে গেছে বুঝছেন, যে ২০১৮ সালে নির্বাচনে মানে তিনি যে ইয়েটা করছেন, ধানের শীষ প্রতীক থেকে নির্বাচন করছিলেন, সেই ছবিটা প্রকাশ করে বলা হচ্ছে তাহলে কার সাথে জোট আর কার সাথে মুনাফিকির কথা বললেন আমির, এমন প্রশ্ন রেখেছে বিএনপি। আর রুহুল কবির রিজভী তার বক্তব্যে বলছিলেন যে শেখ হাসিনার আমলে হেলমেট লীগ, চাপাতি লীগ, বন্দুক লীগ দেখেছি, আবার জনগণ এটাও জানে। আমার রিজভী সাহেব এত ফানি কথা বলছেন দেখেন, আমি এরকম লীগ আর শুনি নাই, এই কারণে আমার হাসি আসতেছে, আপনারা আসবেন। খুর লীগ সম্ভবত যে নাপিতরা যে চুল টুল বা দাড়ি টাড়ি কাটে, খুর লীগ এবং পায়ের রক কাটা পাড়ি, এরা কারা জনগণ জানে না, কারা পায়ের রক কাটে জনগণ তাদেরকে চেনে। মানে এখানে এখন বিষয়টা যেটা আসছে, তিনি বলছেন যে ৭১ সালে দেশের বিরোধিতা করেছেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এই গৌরব বিএনপির, ৯০ সালের গৌরব বিএনপি। সেদিনও আপনারা ৯১ দিকে যে নির্বাচন, সেদিনও আপনারা শেখ হাসিনার সঙ্গে আতাত করে এরশাদের সাথে নির্বাচনে গিয়েছিলেন, আর আপনারা ইসলামের রাজনীতি করেন, মানে পয়েন্টটা ওইখান থেকে টাইনা আনছে। তো এগুলোতে আসলে হচ্ছে কি,
এই যে রাজনৈতিক দলগুলো একে অন্যকে ছোট করা অথবা সুযোগ বুঝে একে অন্যকে পোল্টি মারা, ক্ষমতার জন্য একে অন্যের সাথে সম্পর্ক কাট আপ করে ফেলা, আবার প্রকাশ্যে জামাতের যে আইডিওলজির উপরে যে পরিমাণ ক্ষুরধার বক্তব্য রিজভী সাহেব দিয়েছেন, বিপরীতে জামাতের আমির তিনি ভদ্র মানুষ, রিজভী সাহেবও ভদ্র মানুষ, তবে তিনি এত কড়া ভাষায় কোনো বিবৃতি দেয়নি, জামাত অফিসিয়ালি তাদের বিবৃতি দিয়েছে। তো এই অবস্থা দেখা আসলে দেশ ও জাতির মধ্যে বিএনপি জামাত এই ইস্যুগুলোতে মানে কি মাথায় আসতে পারে? এতদিন ছিল আওয়ামী লীগের সাথে কন্টিনিউ ফোন দিলেই মানে মানে লাইভ টক শো মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ, এখন বিএনপি জামাত বিএনপি জামাত, বিএনপি ডক্টর ইউনূস, জামাত ডক্টর ইউনূস, এগুলোই শুরু হয়েছে। তো এই পারস্পরিক কাদা ছোড়াছুড়িগুলো থেকে বের হয়ে একদল অন্য দলকে শ্রদ্ধা আসলে কখন করবে? আদৌ কি হবে? জুলাই আগস্টে আওয়ামী লীগ সরকারের যে পতন হয়েছে, এই পতনটার কার্যক্রমটা অনেক আগে থেকে শুরু হয়েছিল অনলাইনে। আর অনলাইনে যারা এই কার্যক্রমটাকে চালু রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন পিনাকি ভট্টাচার্য ডাক্তার, সাংবাদিক ইলিয়াস হোসাইন, তারপর হচ্ছেন সাংবাদিক কনক সারোয়ার সহ আরও বেশ কিছু ব্যক্তিরা আছেন। তবে সবার মাঝখান থেকে সবচেয়ে বেশি জনপ্রিয় অবস্থানে আছেন এখন পর্যন্ত পিনাকি ভট্টাচার্য। তো আওয়ামী লীগ বিরোধী যে মতটাকে তৈরি করা বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিভিন্ন রকমের গবেষণা, বিভিন্ন প্রতিবেদন প্রকাশ, ভিডিও প্রকাশ, শেখ হাসিনা বা আওয়ামী লীগ সম্পর্কে সেই ৭১ থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যেই সময়টা, এই সময়ের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলোকে ধারাবাহিকভাবে জনতার সামনে তুলে ধরেছিল এই তিনজন মেনলি। আবার সরকার পতনের পর আওয়ামী লীগ যেন চিরতরে বাংলাদেশের রাজনীতি করতে না পারে, আওয়ামীবাদকে বা মুজিববাদ শব্দটা আমার সম্ভবত ধারণা যে সাংবাদিক ইলিয়াস অথবা পিনাকি ভট্টাচার্য দুজনের মধ্যে থেকে কেউই ব্যবহার করতেন, তো সেইটাকে কবর দেওয়া, ইভেন রাষ্ট্রপতিকে অপসারণ, সংবিধানকে পরিবর্তন, এই দাবিগুলো যেগুলো নিয়ে আমরা আগামী ৩১শে ডিসেম্বর যেই দিবসটা নিয়ে ছাত্ররা এই মুহূর্তে ঘোষণা দিয়েছে, সেই বিষয়গুলো কিন্তু বরাবরই দাবি করে আসছেন আমাদের অনলাইন কিংরা। এমনকি ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে অনেক কিছুতেই তারা যথেষ্ট ভূমিকা রাখার চেষ্টা করেছেন। তবে সরকার পতনের পর সংবিধান পরিবর্তন, রাষ্ট্রপতি ইস্যু, এই বিষয়গুলোতে বিএনপির বাধার কারণে কোথাও না কোথাও এগুলো সফল হয়নি। এর পরপরে আমরা দেখেছি যে কোথাও না কোথাও এই আন্দোলনটার একটা মাস্টারমাইন্ড কিন্তু পিনাকি দাদা, এটা 100%। ট্রাম্প কার্ড তিনি খেলছেন, তার ট্রাম্প কার্ড হচ্ছে সমন্বয়করা। আপনি যদি দেখেন সর্বশেষ হাসনাত সার্জিসরা, তারা বরাবরই কিন্তু আপনার সাংবাদিক ইলিয়াস হোসেন অথবা কনক সারোয়ারের অথবা পিনাকি দাদার সাথে টক শুতে যান, তাদের মধ্যে একটা যোগাযোগ আছে, কমিউনিকেশন আছে, আর এর মাধ্যমে তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা অথবা অনেক কিছু দিয়ে থাকেন। আপনি বিএনপি নেতাদের কথাও যদি খেয়াল করেন যে কতিপয় কয়েকজনের উস্কানিতে অথবা এরকম বক্তব্য দিচ্ছেন, এগুলো নিয়ে আবার পিনাকি ভট্টাচার্য বা সাংবাদিক ইলিয়াসরাও বিএনপিকে কিন্তু মাঝে মাঝে ধরছেন, তাই না? এখানে পাল্টা খেলা চলছে। এখন এই ইস্যুতে আইসা লাস্ট ফাইনালি এখন যে ইস্যুটা, এটাতে ব্যাপক বেকায়দায় পড়বেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, যদি গতকালকে তারা যে বক্তব্য দিয়েছেন যে এই ঘটনাটার সাথে বা এই দাবিগুলোর সাথে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। তো কেউ কেউ বলছেন উপদেষ্টা আসিফ তিনিও তো সরকার, তো তিনিও তো বলছেন কমরেডস নাও অর নেভার, দ্যাট মিনস একটা কানেক্টিভিটি আছে। যদি এই কানেক্টিভিটি থাকে তাহলে অন্তর্বর্তী সরকার সবার আগে চ্যালেঞ্জের মুখে পড়বে যদি এই সংবিধান পরিবর্তন হয়, কেননা এই সরকারটাই তো শপথ নিয়েছে এই সংবিধানের উপর। তাহলে এই সংবিধানকে যদি কবর দেওয়া হয় তাহলে উপদেষ্টা আসিফ, নাহিদ, মাহফুজ, ডক্টর ইউনূস তারা প্রত্যেকেই তো আপনার এই সংবিধানের আলোকে রাষ্ট্রপতির হাতেই তারা শপথ নিছে, তো সব কিছু উল্টা হয়ে যাবে, এরপর রাষ্ট্রপতি অপসারিত হয়ে যাবে, সব কিছু মিলিয়ে এখানে কোন সিস্টেমটা তৈরি হবে? আবার কেউ কেউ বলছেন যে না, নতুন করে যদি সংবিধান লিখিত হয় তাহলে এখানে একটা প্রজ্ঞাপন জারি করা হতে পারে, এখানে কারোর কাছে দায়বদ্ধতা থাকবে না যে ওই সংবিধান, নতুন সংবিধান কার্যকর হওয়ার আগে পুরান সংবিধানের এই জিনিসগুলো থাকবে, ওই সংবিধান চালুর পর আবার এগুলা চলে যাবে, মানে এরকম একটা অবস্থান তৈরি করা হয়েছে। এখন কেউ বলছেন যে এই বক্তব্যটা বা এই যে ছাত্ররা এই মুহূর্তে যেটা করতে চাচ্ছে, এখন তো আর শেখ হাসিনা নাই, এখন সরকারে আছেই ডক্টর ইউনূস, যিনি বিভিন্ন কারণে একজন কি বলা হয় যে তার এই সেক্টরটা গত 4 মাস বা 5 মাসে বাংলাদেশের অনেক কিছুতে তাদের সফলতা যেমন রয়েছে, ব্যর্থতা রয়েছে। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, অনেক কিছুতে এখানে ব্যর্থতার বিষয়টা বরাবর সামনে আসছে।
তারপরেও এই মুহূর্তে এই ধরনের আন্দোলন কেন 5 মাস পরে করা হলো? তবে 5 মাস পরে না, পিনাকি দাদা প্রথম থেকে চেষ্টা করছেন যে বিপ্লবী সরকার যেদিন 5 আগস্ট পতন হয়েছে ওই দিনই দরকার ছিল, কেন এটা হচ্ছে না? ফাইনালি কিন্তু তিনি যেটা চাচ্ছেন, বা আমাদের অনলাইন কিংরা যেটা এতদিন যাবৎ চেয়েছিলেন, মানে বাংলাদেশের চ্যাপ্টার থেকে আওয়ামী লীগকে একদম চিরতরে নাই করে দেওয়া, শেখ মুজিবুর রহমানের যে ইতিহাস সেটাকে মুছে ফেলা, আরও অনেক কিছু তারা কিন্তু বরাবরই বলে আসছিলেন। এই জিনিসগুলাই এখন আমাদের ছাত্ররা কিন্তু সামহাও দাবি করছে। ট্রাম্প কার্ডটা কিন্তু খেলছেন পিনাকি ভট্টাচার্য, কিন্তু প্রশ্ন হচ্ছে দিন শেষে কতটুকু সফল হবেন। কারণ তারা প্রথম আলো ডেইলি স্টারও বন্ধ করতে চেয়েছিলেন, সেখানে বিএনপির অবস্থান খুবই অনড় ছিল, তো এটাতেও তারা সফল হননি। এই যে ব্যর্থতা, সেখান থেকে জিদ হইতে পারে, গোস্বা হইতে পারে যে না এবার বড় আকার একটা ট্রাই করি, হয়তো এটাই হচ্ছে। যারা বিশ্লেষকরা তারা এটাই ভাবছেন। দেখা যাক আসলে 31শে ডিসেম্বর কি ঘটে বা কতটুকু সফল হয়, সময় বলে দেবে।